আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে হলে এই মুহূর্তে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ও আইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় ওআইসি প্রতিনিধির পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে যে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা দেবে ওআইসি। We understand that Bangladesh has a big expatriates currently living in Malaysia, and of course Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ওআইসি প্রতিনিধিদের সাথে বিভিন্ন ইস্যু ছাড়াও প্রবাসীদের ভোটের বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং আমরা ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগাতে পুলিশ বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের 127 কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন। সেই সাথে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে প্রমাণ করতে হবে তারা খারাপ মানুষ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিল। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে অধ্যাপক ইউনূস আরও বলেন, পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না। বাংলাদেশ সম্ভাবনার দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে যেসব দেশ নেতৃত্ব দিচ্ছে তাদের কাতারে যাওয়ার সুযোগ বাংলাদেশের আছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। ওই যে বললাম, আইন ও শৃঙ্খলা। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। এই যে এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই, যেটা এটা আনন্দের লড়াই, এটা কোনো কষ্টের লড়াই না। যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে, নিজের কাছে ফুর্তি লাগে, নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা এটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে। যতক্ষণ জনগণ নির্বাচিত সরকার পাবে না, ততক্ষণ পর্যন্ত স্বৈরাচার বিদায় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কি সংসদীয় গণতন্ত্রের স্পিরিটের বাইরে গিয়ে আরেকটি গোষ্ঠী সৃষ্টি করতে চাচ্ছি, যেই গোষ্ঠী একটা ছক তারা করেছে এবং মনে হচ্ছে সবাইকে সেই পথে তারা ঢুকানোর একটা প্রক্রিয়া শুরু করছে। দায়বদ্ধ সরকার, জবাবদিহি সরকার, জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনারা মনে করবেন বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয় না। ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হেলিকপ্টার যোগে বরগুনার সার্কিট হাউস মাঠে নামেন তিনি। এরপর সরাসরি বরগুনায় মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর খুন হওয়া পিতা মন্টু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের অন্যান্য খরচ সংকলনের জন্য কিছু সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন জামায়াতের আমির। পরে টাউন হল মাঠে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির।
বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান ফুটবলার হামজা চৌধুরী প্রসঙ্গ। অবশেষে লাল সবুজের জার্সিতে খেলতে বাংলাদেশের মাটিতে হামজা চৌধুরী প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েই জানিয়েছেন ভারতের বিপক্ষে জয় পেতে চান তিনি। বেলা 11:40 বাংলাদেশের মাটিতে পা রাখেন হামজা চৌধুরী। এই ফুটবলার সিলেট নেমেই যাচ্ছেন হবিগঞ্জে নিজ বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। 24 ঘন্টার বেশি এই সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামজা আজ সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা তার। আগামী 19 মার্চ বাংলাদেশ দলের টিম ফটো সেশনের পর অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বুধবার দলের সঙ্গে হামজা অনুশীলন করবেন নাকি জিম তা নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের উপর। হামজার বাড়ি ফেরা নিয়ে সিলেট হচ্ছে উৎসবের আমেজে। I'm excited, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win. এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই মুহূর্তে হামজার গাড়ি বহরে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি সেখানে আমরা চলে যাচ্ছি। কুশল, হামজার হবিগঞ্জ যাত্রার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? লোপা, ঠিক এই মুহূর্তে আমরা হামজার যে গাড়ি বহরটি রয়েছে সেটি আমরা ফলো করছি, যে ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে, সিলেট থেকে হবিগঞ্জে যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই হামজার কিন্তু বাহুবলের উপজেলার যে স্নানঘাট গ্রামটি রয়েছে সেখানে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। সিলেটের যে মূল শহর রয়েছে এয়ারপোর্ট থেকে সেই শহরের সে প্রবেশ করতে কিন্তু বেশ মানুষজন তার জন্য অপেক্ষা করছিলেন এবং আমরা দেখেছি যে ওসমানী যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এই এয়ারপোর্টের মধ্যে ছিল উপচে পড়া ভিড় এবং সেই এয়ারপোর্ট থেকেই কিন্তু হামজা চৌধুরী একটি সানরুফ যে গাড়ি ছিল সেই গাড়ির মাধ্যমে তিনি কিন্তু হাত নেড়েছেন সবার সঙ্গে, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার আগে ভিআইপি যে গেট ছিল সেই ভিআইপি গেট দিয়ে কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের বিপক্ষে যে ভারতের ম্যাচকে ঘিরে কিন্তু তিনি বেশ এক্সাইটেড এবং বাংলাদেশের জার্সিতে মাঠে নামার জন্য তাই তিনি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা জানি যে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবে খেলেছেন এবং তার মাধ্যমে তার হাত ধরে বাংলাদেশের ফুটবলের যে ভবিষ্যৎ সেটি পাল্টে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে সিলেট সহ বাংলাদেশের যে ফুটবল ভক্তরা রয়েছেন তারা। লোপা, আমার কাছে এই ছিল সর্বশেষ। জানছিলাম হামজা চৌধুরীর হবিগঞ্জ যাত্রার খবর। পুঁজিবাজার থেকে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত করের বিধান প্রত্যাহার করে লভ্যাংশের আয়কে করমুক্ত ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তারা বলছে লভ্যাংশের উপর করমুক্ত সীমা প্রত্যাহার করায় বিনিয়োগে উৎসাহ হারাচ্ছে সাধারণ মানুষ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানায় প্রতিষ্ঠান দুটি। পুঁজিবাজার তালিকাভুক্ত ও বা তালিকার বাইরে থাকা কোম্পানির কর্পোরেট করের ব্যবধান 10% করার দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ সময় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপর বিদ্যমান 15% ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানগুলোর দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, আগামী বাজেটে কর অব্যাহতির বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। বগুড়া গাবতলীতে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল জাতীয় কেরাত প্রতিযোগিতা। দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই থেকে ইয়েস কার্ড প্রাপ্ত 43 জনের মধ্যে 19 জনকে বাছাই করা হয়। পরবর্তীতে সেখান থেকে সেরা 5 জনকে নির্ধারণ করা হয়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।